আসসালামু আলাইকুম। গত ক্লাস পর্যন্ত আমরা সাইটোপ্লাজম পর্যন্ত পড়াশোনা করেছি। আজকের ক্লাসে সাইটোপ্লাজমে বিদ্যমান যে অঙ্গাণু সমূহ আছে, আমরা গত ক্লাসে দেখছি একটা ফ্লো চার্ট ছিল। কিছু ছিল আহ, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, কিছু ছিল ঝিল্লিবিহীন অঙ্গাণু। এইরকম ভাবে আমরা অঙ্গাণুগুলো সম্পর্কে পড়বো। সবার আগে সেটা হচ্ছে আমাদের রাইবোজোম। এবং রাইবোজোম হলো কোষের অত্যাবশ্যকীয় অঙ্গাণু। দ্যাট মিনস কোনো কোষই কোষ না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে একটা রাইবোজোম নাই, না থাকে। অত্যাবশ্যকীয় অঙ্গাণু, এবং সবার মধ্যে যেহেতু সে থাকে, সুতরাং একে আমি বলতে পারি সার্বজনীন অঙ্গাণু। ওকে, সার্বজনীন অঙ্গাণু। এছাড়া আমি আর কি কি বলতে পারি? তাকে বলতে পারি কোষের প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে আমি আর কি বলতে পারি? আহ এখানে ক্লডের দানা বলে, এছাড়া আর তো কিছু বলে না। এগুলোই ক্লডের দানা। বিজ্ঞানী ক্লড এটা আবিষ্কার করছে, তাই হচ্ছে এটাকে ক্লডের দানা বলে। আর রাইবোজোম হলো একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো শুরুতে দেখো অনেক কিছু কিন্তু একটা জাস্ট এটাকে কি কি বলে এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন হয়ে যায়। নিচের কোনটি রাইবোজোম পরিচিত নয়? ঠিক আছে। তারপরে দেখো, রাইবোজোমের কি পরিচয় দিছি? সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় থাকে, অথবা অন্তঃপ্লাজমীয় জালিকা। অন্তঃপ্লাজমীয় জালিকা মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে সাইটোপ্লাজম হয় মুক্ত অবস্থায় থাকে, অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে। যদি মুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। এবং সেটা কেমন থাকে? মুক্তোর মালার মতো থাকে। ওকে, ডান। তারপরে আসো অন্তঃপ্লাজমীয় জালিকা। অন্তঃপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক জালিকা আমরা একটু পরেই পড়বো। তো এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার আছে। একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে আমার রাফ আছে আর স্মুথ আছে, রাফ আর স্মুথের মধ্যে, রাফটার মধ্যে মানে আর ফর আর মনে রাখবা। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে রাইবোজোম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম থাকে না। ব্যাপ- তারপরে রাইবোজোমের মধ্যে কি ঘটে? যেহেতু তার নামই হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, সেখানে কি প্রডিউস হবে? প্রোটিন প্রডিউস হবে, আর এটাকে বলা হয় প্রোটিন সংশ্লেষণকারী। রাইবোজোম অত্যন্ত ক্ষুদ্র। ওকে, এটা কোনো বিষয় না। প্রায় গোলাকার থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সারিবদ্ধ থাকে। প্রোটিন সংশ্লেষণের হার যেখানে বেশি, সেখানে বেশি সংখ্যক রাইবোজোম থাকে স্বাভাবিকভাবেই। ধরো কোন একটা কিছু কাগজের ফ্যাক্টরি, যেখানে কাগজ বেশি থাকবে বলা যায় যে ওখানে কাগজের ফ্যাক্টরি আছে। সেই সেম ভাবে যেখানে আমার প্রোটিন সংশ্লেষণ বেশি, ওখানে বলা যাবে যে এখানে আমার রাইবোজোমটা বেশি আছে। ডান। তারপরে যাও, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় রাইবোজোম থাকে। এটা তো বললাম অলরেডি, মুক্ত অবস্থায় বিরাজমান। তো 70S রাইবোজোম আদি কোষের বৈশিষ্ট্য আছে। এস এর মধ্যে আসতেছি, একটু পরে পড়বো। 70S এবং 80S দুই টাইপের রাইবোজোম আছে। অলরেডি বললাম যে সাইটোপ্লাজম ঝিল্লিবিহীন, সুতরাং রাইবোজোমের মধ্যে কোনো আবরণী নাই। আবরণী নাই। তারপরে সাইটোপ্লাজমে মুক্তোর মালার মতো অবস্থান করলে সেটাকে বলা হয় পলিরাইবোজোম। তো এরা যেহেতু বিচ্ছিন্ন ভাবে থাকে, অর্থাৎ আমাদের শুধুমাত্র এই যে মুক্ত অবস্থায় আছে, মুক্ত অবস্থায় থাকলে তখন তো আর একলা একটা থাকে না, তখন একটা মুক্তার মালার মতো বানায় থাকে এরকম, মুক্তোর মালার মতো বানায় আছে। এই যে স্ট্রাকচারটা লিখতাম সেটা হচ্ছে পলিরাইবোজোম বা পলিজোম। তো এসেরিশিয়া কোলাই কোষে এটা কতটা আছে? এসেরিশিয়া কোলাই কোষে আছে 20,000, আর শুষ্ক ওজনের যেটা 22%। এই সংখ্যাভিত্তিক ইনফরমেশনটা একটু কনফিউজিং লাগে, কোনটা 20 আর কোনটা 22। 20,000, 22%। তারপরে যাও, রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু কেন বলে? এটা অলরেডি বলে ফেলছি। এটা পরীক্ষার জন্য মার্কের জন্য আসতে পারে। কোয়েশ্চেনটা একটু সাজাই নিবা উত্তরটা। তারপরে যাই, অ্যালবার্ট ক্লড। ক্লড যকৃৎ কোষে সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করে আরএনএ সমৃদ্ধ ইত্যাদি বহুত কিছু লিখছে। বিজ্ঞানীর নাম টিজ্ঞানীর নাম এত কিছু পড়ে মাথা নষ্ট করার দরকার নাই। এখানে শেষ কথা,
যে পেলেট, তিনি রাইবোজোম আবিষ্কার করেন। এই শেষ এই যে নামটা আছে সেটাই মনে রাখবা। তারপর আসো, রাইবোজোম আসলে শুধুমাত্র মানে রাইবোজোম কোথায় কোথায় পাওয়া যায়? রাইবোজোমকে আমরা ক্লোরোপ্লাস্টে পাই, মাইটোকন্ড্রিয়াতে পাই, নিউক্লিওপ্লাজমেও পাই। নিউক্লিওপ্লাজম। এই জন্য রাইবোজোমকে রাইবো নিউক্লিওপ্রোটিন কণা বলে। এটা কিভাবে গঠিত হয়েছে? রাইবোজোম আর নিউক্লিওজোম, রাইবোজোম আর নিউক্লিওজোম মিলে তৈরি হয়েছে রাইবো নিউক্লিয়। আর সাথে প্রোটিন যুক্ত হয়েছে, নিউক্লিওপ্রোটিন। প্রোটিনের জন্য প্রোটিন কণা। শেষ। তো এই যে এটা কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজম। মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজম। ওকে। যদি দেখা যায় সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় আছে এবং ক্রোমোজোম এক, রাইবোজোম একটাই আছে, তাহলে সেটা হচ্ছে মনোজোম। বাট যদি অনেকগুলো রাইবোজোম একসাথে থাকে, তখন তাকে বলা হয় পলিজোম। যে মনোজোম কোনটা, পলিজোম কোনটা, দেখলাম। তারপরে আসো, সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমকে সাইটোরাইবোজোম বলে। মাইটোকন্ড্রিয়াতে যেগুলো আছে সেটাকে বলা হয় মাইটোরাইবোজোম। তাহলে সাইটো মাইটো নামের মধ্যেই আছে, সাইটোপ্লাজমে থাকলে সাইটোরাইবোজোম, মাইটোকন্ড্রিয়াতে থাকলে মাইটোরাইবোজোম। শেষ। মাইটোরাইবোসোম। তারপর আসো প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে এখন আসো আমাদের 70s এবং 80s এর কথা। রাইবোজোম আছে দুই প্রকার, একটা হলো 70s আর একটা 80s। এই এস। 70s টা পাওয়া যায় আদি কোষের ক্ষেত্রে, মানে এটা অনুন্নত। আর হ্যাঁ। 80s টা পাওয়া যায় প্রকৃত কোষে, প্রকৃত অর্থাৎ কোষে। এটা উন্নত। এটা গতকালকে ওই যে ছকের মধ্যে পড়ছে। হ্যাঁ। এরপরে দেখো, এই যে 70s আছে, 70s কে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো 50s, আর একটা 30s। 80-কে ভাঙলে পাওয়া যায় 60s, 40s। আমার কথা হলো 60 আর 40 যোগ করলে তো 80, নাকি 100? 100 হয়। আমি এটা কেন 80 হইলো? 100। হ্যাঁ। দেখো, নর্মালি যদি তুমি তোমার কোনো কলমের কথা চিন্তা করো, লাইক এটা হচ্ছে আমার কলমের মুখ, আর এটা হচ্ছে কলম। যখন তুমি এইটাকে বলো, এটাকে আমি ধরে নিলাম 30s, এটাকে বললাম 50s। ইয়েস। যখন দুইটাকে আমি লাগাই, মানে ধরো কলমের ভিতরে, এই যে মুখ, মুখ, কলমের যে মুখটা আছে, মুখের ভিতরে কলমটা ঢুকাবো, তখন কি হয়? এই ধরো আমার কলমের মুখলা, আর কলমের এই হচ্ছে কলমটা। এটা কিন্তু আমার লেন্থ আগের মতো থাকে না, তাই না? 70s হয়ে যায়। হ্যাঁ, 70 হয়ে গেছে। মানে সবসময় যে 30 আর 50 মিলে এইটি হবে, বিষয়টা ওরকম না। 30 আর 50 মিলে 70ও কোনো সময় কোনো সময় হইতে এখান পারে। থেকে হচ্ছে 10 হচ্ছে কাট হয়ে যাইতেছে। হুম। এটা আমি জাস্ট একটা অ্যানালজি দিলাম। সেম ভাবে হ্যাঁ। এখানে আমাদের 70s এর জন্য 50s এবং 30s পাওয়া যায়, 80s এর জন্য 60s এবং 40s পাওয়া যায়। ওকে। তারপরে আসো, এখানে ভরটার মনে রাখার প্রয়োজন নাই, তো চাইলে পড়তে পারো, কোচিং এর পরীক্ষাগুলোতে কাজে লাগবে। তারপরে 70s রাইবোজোম 50 এবং 30 এই দুই ভাগে বিভক্ত, 80s রাইবোজোম 60 এবং 40 এই দুই ভাগে বিভক্ত। অলরেডি বললাম এটা। যখন এরা তো এমনিতে বিভক্ত থাকে, নর্মালি দুই ভাই, আপন মায়ের পেটের দুই ভাই, নর্মালি তাদের সম্পর্ক তো বেশি ভালো না। কিন্তু পাশের বাসার কেউ বা অন্য এলাকার কেউ আইসা তোমার ফ্যামিলি, তোমার মা তোমার বাবার উপরে বদনাম বলতেছে, অথবা তোমার মা তোমার বাবার উপরে আক্রমণ করতে আসছে, তখন কি আর দুই ভাইয়ের মধ্যে ভেদাভেদ থাকে? না। তখন দুই না, ভাই মিলে ঝাঁপাই একসাথে। আসে, মা বাবাকে প্রোটেক্ট করে। তো এর হ্যাঁ। যখন মেইন কাজ, মাদার ফাংশন কি? মাদার ফাংশন হচ্ছে রাইবোজোমের জন্য প্রোটিন সংশ্লেষণ করা। তো এখানে যখন প্রোটিন সংশ্লেষণ করতে আসে, তখন 50 আর 30 এরা আলাদা থাকে না, একসাথে হয়ে যায়। যখন প্রোটিন প্রাইভেসি হয়ে সংশ্লেষণ যায়। করতে আসে প্রকৃত ক্ষেত্রে 60 আর 40 একসাথে মিলে 180 গঠন করে। তাহলে প্রোটিন সংশ্লেষণের জন্য এই দুইটা যে আমার ভাগ আছে, এই দুই ভাগ জোড়া লেগেছে, জোড়া লেগেছে। এই হলো কথা। তারপরে
77S রাইবোজোমের উপস্থিতি ছত্রাকে আছে। স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়ায় 55S রাইবোজোম থাকে। তারপরে এই এস দ্বারা আসলে কি বোঝায়? এস মানে ভেটবার্গ ইউনিট বা ভেটবার্গ একক। একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্র। যদি মেডিকেলে চান্স পাও দেখবা, অথবা ইউটিউবে সার্চ করলে পাবা। এই যন্ত্রের মধ্যে কোনো কিছু যখন দিবা, দেওয়ার পরে যন্ত্রটা হচ্ছে অনেক বেশি ঘোরায়। যেমন আমরা যখন রক্ত পড়বো, রক্তের অধ্যায় অধ্যায় 4-এর মধ্যে, জুলজির মধ্যে, তো রক্তের অধ্যায়ের মধ্যে দেখবা রক্তকে সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে অনেকক্ষণ সময় রাখলে সেখান থেকে অধঃক্ষেপ তৈরি হয়। তখন থেকে রক্তরস আর রক্তকণিকা আলাদা হয়ে যায়। তো এই প্রসেসটা এখানেও ঘটে। এবং এখানে কিন্তু সেন্ট্রিফিউজ যন্ত্রটাই আমরা ইউজ করে থাকি। এবং কোনো বস্তু অধঃক্ষেপ হচ্ছে কিনা, অধঃক্ষেপণের যে হার, সেই হারকে আমরা এস বলে থাকি বা ভেদবার একক বলে থাকি। ডান। এরপরে আকৃতি এবং ভৌত গঠন, এটা মুখস্থ। রাইবোজোমের আকৃতি এত, রাইবোজোমের উচ্চতা এত, এগুলো এত গুরুত্বপূর্ণ জিনিস না, তুমি চাইলে স্কিপ করতে পারো। তারপরে রাইবোজোম, এখানে কি থাকে? এখানে থাকে আরএনএ। কি আরএনএ? তাইলে এটা আরএনএ। এবং রাইবোজোম যেহেতু প্রোটিন তৈরি করে, তার মানে প্রোটিন থাকবে। আরএনএ এবং প্রোটিনের অনুপাত 1:1। তারপর আর কিছু লাগবে না। রাইবোজোমের যে ছোট একক আছে সেটা হলো মস্তিষ্ক পাদদেশন মঞ্চ। তিনটা অংশে ভাগ করা আছে। বড় অংশের ক্ষেত্রে এগুলো লিখছে, দরকার নাই। তারপরে এখানে যে কথাগুলো আছে, এগুলা বোঝা একটু তোমার জন্য এই মুহূর্তে কষ্টসাধ্য বা জটিল শব্দ। কারণ এটা আসলে মূলত ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন করা থাকলে খুবই ভালো হয়। তো দেখো, এখানে কি হয় প্রথমে? এমআরএনএ অণু। এমআরএনএ কোনটা? একটা আরএনএ টাইপ, মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। রাইবোজোমের সাথে যুক্ত হলে টিআরএনএ এর সহায়তায় অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন সংশ্লেষিত হয়। তাহলে এমআরএনএ এবং রাইবোজোম যখন যুক্ত হয়, তখন এটা টিআরএনএ এর সহায়তায় প্রোটিন সংশ্লেষণ করে। তো এটা যদি না বোঝো, কোনো দরকার নাই। যখন বুঝবা, তখন এটা আসলে নিজে থেকে বুঝতে পারবা। তো এই জিনিসটা আসলে ট্রান্সলেশন অধ্যায়ের বা ট্রান্সলেশন টপিকের জিনিস। যখন ট্রান্সলেশন পড়বো তখন বুঝতে পারবো। তারপরে রাইবোজোমের ক্ষেত্রে আমাদের যে ইউনিট গুলার নামগুলা পড়ে রাখতে হবে। কি কি ইউনিট আছে? 4টা ইউনিট আছে, 4টা স্থান। এ স্থান, ই স্থান, পি স্থান এবং এমআরএনএ সংযুক্ত স্থান। ওকে। এ স্থান। এ স্থান মানে অ্যামিনো অ্যাসিড স্থান, পি মানে পেপটাইডাল স্থান, ই মানে নির্গমন স্থান, আর এমআরএনএ থেকে এমআরএনএ সংযুক্ত স্থান। এই হচ্ছে 4টা স্থান। শেষ। তারপরে যাও রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনের কথা অলরেডি বলে ফেলছি। আর আরএনএ এবং প্রোটিন, এই দুইটার অনুপাত হচ্ছে 1:1। তারপরে আমরা তো তখন পড়ছিলাম 50S এবং 30S দুই ভাগে ভাগ করে। এখন 70S রাইবোজোমের মধ্যে কি আছে? 23, 16, 5 নামের, মানে 3টা আরএনএ অণু এবং 52 প্রকারের প্রোটিন অণু। আর 80S এর মধ্যে কি আছে? 28, 18, 5.8, 5। এটার মধ্যে আছে 4টা আরএনএ অণু এবং 80 প্রকারের প্রোটিন অণু। Okay? কি কি চার্জ, মানে কি কি আয়ন আছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ। এবং যখন আমরা বলি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক খাও, যখন কেউ অসুস্থ হয়, কেউ হ্যাঁ, কিছু অসুস্থ হইলেই বলে দেয় যে অ্যান্টিবায়োটিক খাও। অ্যান্টিবায়োটিক যখন তুমি খাইতে যাও, তখন আসলে কি ঘটে? এটা একটা ভালো প্রশ্ন, বেসিক বোঝার জন্য।
অ্যান্টিবায়োটিক নামের মধ্যে আছে বিরুদ্ধে বা এগেইনস্ট। বায়োটিক মানে হচ্ছে জীবন, বায়ো মানে জীবন। তাহলে জীবনের বিরুদ্ধে, কার জীবনের বিরুদ্ধে? ব্যাকটেরিয়ার জীবনের বিরুদ্ধে। ওকে, তো ব্যাকটেরিয়া জীবনের বিরুদ্ধে এটা কাজ করে। কারণ কি হয়, ব্যাকটেরিয়া কোষের এটা, ব্যাকটেরিয়া কোষের রাইবোজোমটাকে মেরে ফেলে। কি করে? অ্যান্টিবায়োটিক যেটা ব্যাকটেরিয়া আছে রাইবোসোম। সেটা ব্যাকটেরিয়া কোষের রাইবোজোমকে মেরে ফেলে। যখন একটা কোষের মধ্যে রাইবোজোম শেষ, রাইবোজোম শেষ, রাইবোজোম শেষ হলে কি হবে? কোনো ধরনের প্রোটিন তৈরি হবে না। যদি কোনো ধরনের প্রোটিন তৈরি না হয়, তাহলে কোনো হরমোন তৈরি হবে না, কোনো এনজাইম তৈরি হবে না। তাহলে কোনো রাসায়নিক পদার্থ বা কোনো রাসায়নিক প্রক্রিয়া সংঘটিত হতে পারবে না। নো কেমিক্যাল প্রসেস। আর নো কেমিক্যাল প্রসেস মানে কি? আলটিমেটলি ডেথ। হ্যাঁ। ওকে, এটা আমাদের শেষ হলো। তারপরে মানে এই কথাটা এখানে বলা আছে, তো অ্যান্টিবায়োটিক হিসেবে কি খাইতে পারো? অ্যান্টিবায়োটিক হলো এখানে টেট্রাসাইক্লিন এবং স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক। গেল। উৎপত্তি থেকে কি পড়া যায়? উৎপত্তি হচ্ছে ডিএনএ থেকে উৎপন্ন হয়, এতটুকু জানলেই হবে। এখানে উৎপত্তি আলাদা করে পড়ার মতো কিছু নাই। রাইবোজোমের কাজে যাবা, আর রাইবোজোমের কাজ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। প্রোটিন সংশ্লেষণ করা, এর জন্য রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। এটা সবাই পারে। তারপরের কথা, গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক, এটা রাইবোজোমে সংঘটিত হয়। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার আসছে, যে এই প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হয়। আনসার হচ্ছে রাইবোজোমের মধ্যে সংঘটিত রাইবোসোমের হয়। সংখ্যা। এরপরে রাইবোজোম থেকে সাইটোক্রোম উৎপন্ন হয়, যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে। শেষ। থার্ড ওয়ান, এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইম এবং নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে। এই জিনিসগুলো মোটামুটি পড়লেই আমাদের হয়ে যাচ্ছে। দেন আসো গোলজি বডি। গোলজি বডি সর্বপ্রথম কে লক্ষ্য করেন? আনসার হচ্ছে বিজ্ঞানী গোলজি। তার নাম, মানে সে কি, আমি কোথায় দেখতে পাই? প্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে এটাকে দেখতে পান। এটার নাম রাখা হয়েছে গোলগি বডি। ইত্যাদি ইত্যাদি বহুত কথা। নোবেল পুরস্কারের নাম লাগবে না, বুঝছো, এখানে এমনিতে লাগানো আছে। আচ্ছা, গোলজি বডি তৈরি হয় কই থেকে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডি সৃষ্টি হয়। গোলজি বডির আরো কিছু সাব নাম আছে, যেমন ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, ইত্যাদি ইত্যাদি। এছাড়া কি আছে? কোষের ট্রাফিক পুলিশ। তারপরে কি আছে? প্যাকেজিং। প্যাকেজিং ভেসিকল পড়তে পারো, প্যাকেজিং সাবস্টেন্স পড়তে পারো, প্যাকেজিং ফ্যাক্টরি পড়তে পারো। এক কথায়, যেটা আমার প্যাকেজিং এর কাজ করে দেয়। প্যাকেজিং মানে তো বুঝি, যেটা প্যাক করে। এক। হ্যাঁ, তো এই প্যাকেজিং এর কাজ যেখানে সংঘটিত হয় সেটার নামই হচ্ছে আমাদের গোলজি বডি। ওকে, গোলজি বডির ভৌত গঠনে আসো, এবং ভৌত গঠনের জন্য এই ছবিটার দিকে তাকাবা, ডানের যে ছবিটা আছে সেই ছবিটার দিকে। তো এখানে কি কি পার্ট আছে? প্রথম কথা হচ্ছে পার্ট গুলা দেখো, সিস্টার্না, ভেসিকল এবং ভ্যাকিউল। ভ্যাকিউলার ছবি আসলে এখানে দেয় নাই, যাই হোক। সিস্টার্না, ভেসিকল এবং ভ্যাকিউল।
সিস্টারনা আবার দুই রকম, একটা হলো সিস সিস্টারনা আর একটা ট্রান্স সিস্টারনা। সিস সিস্টারনা হলো মস্তিষ্কের কাছাকাছি অথবা কেন্দ্রের কাছাকাছি, আর ট্রান্স সিস্টারনা হলো এর অপোজিট। ট্রান্স সিস্টারনা অর্থ হলো যে আমাদের কোষ পর্দা আছে বা কোষ মেমব্রেন, সেল মেমব্রেনের কাছাকাছি। ওকে, এখান থেকে আমাদের এই জিনিসগুলো যা বললাম সেগুলো মনে রাখতে পারলে হয়েছে। খুব এক্সট্রা কিছু কিছু বলি নাই, এখানে শুরুতেই বলছি যা বলার, এবং তারপর এখানে জাস্ট সিস সিস সিস্টার না কোনটা, ট্রান্সিস্টার না কোনটা, এটা বুঝে গেলাম। তারপরে সিস ফেজ, মিডিয়াল ফেজ। সিস ফেজ হচ্ছে এটা, মিডিয়াল ফেজ এটা, আর ট্রান্সফার ফেজ এটা। ওকে, সিস্টার্নের পাশে যেটা থাকে সেটাকে বলা হয় ভ্যাকিউল। ভ্যাকিউলের ছবি এখানে ওইভাবে দেওয়া নাই, আনুমানিক ভাবে তুমি এই যে চিত্রটা দেওয়া আছে সেটাকে তুমি ভ্যাকিউল বলতে পারো। এখান থেকে উদ্ভিদ কোষে গোলজি বডির প্রধান কাজ কি? প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডে পার্শ্ব শৃঙ্খল করা এবং জটিল পলিস্যাকারাইড সংশ্লেষণ ও নিঃসরণ করা। তারপরে লাইসোজোমের কাজ, এখান থেকে পড়তে হবে ফেগোসাইটোসিস প্রক্রিয়ার কথা এবং অন্তঃকোষীয় পরিপাকের কথা। ফেগোসাইটোসিস মানে তোমরা আরো আগেও পড়ছো, সামনেও পড়বা, রক্ত অধ্যায় পড়বা। ফেগোসাইটোসিস মানে কি? ধরো একটা কিছু আসলো, কোনো একটা জীবাণু, সামথিং, জীবাণু আসছে আক্রমণ করার জন্য। এখন যদি এই সেলটা ফেগোসাইটিক সেল হয়ে থাকে বা ফেগোসাইটোসিস করার ক্ষমতা থেকে থাকে, তাহলে এই সেলটা কি করবে? নিজের শেপটাকে চেঞ্জ করে দিবে। যে ইনভেকশন এজেন্টটা আসছিল তাকে এই সেলের ভিতরে ইনগালফ করে নেবে। তো এই যে ইনগালফ করে নেওয়ার প্রসেস, এই ইনগালফ করে নেওয়ার প্রসেসটা কি বলতেছি আমরা? ফেগোসাইটোসিস। যদি এখানে কঠিন পদার্থ না হয়, তরল পদার্থ হইতো, তাহলে তো একটু ইজি। তরল পদার্থ যদি এইভাবে গ্রহণ করতো তাহলে সেটার নাম হয় পিনোসাইটোসিস। উম, এখানে তো আমি লাইসোজোমে চলে গেলাম, সেখানে গোলজি বডিতে ছিলাম। গোলজি বডি হচ্ছে রাসায়নিক গঠন। এখানে থাকে 60 ভাগ প্রোটিন এবং 40 ভাগ ফসফোলিপিড। এখানে ভিটামিনটা দেখো, ভিটামিন কি এ থাকে এটার উপাদান হিসেবে, বাট সঞ্চয় করে কাকে? ভিটামিন সি কে সঞ্চয় করে। তাহলে ভিটামিন কে হলো এর রাসায়নিক উপাদান, ভিটামিন সি হলো এর সঞ্চয় উপাদান। তারপরে অলরেডি আমি এটা বলছি যে গোলজি বডি কোথা থেকে উৎপন্ন হয়, গোলজি বডির প্রকারভেদ কি কি আছে, এটা তোমার জাস্ট এখানে দেখানো, দাগাইলেই হইবে। অলরেডি তোমাকে এটা বলা হয়ে গেছে। তারপরে আসলে গোলজি বডির কাজ। গোলজি বডির কাজ হলো লাইসোসোম এবং ভিটামিন তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা, এনজাইম এবং প্রাণরস মানে হচ্ছে হরমোন, এনজাইম এবং হরমোন নিঃসরণ করা, ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, সেগুলো দাগানো আছে। এই পয়েন্ট গুলা বা এই যে আমাদের মানে ফিচার্ড বলতে পারো বা দাগানো বলতে পারো, যেটা দাগানো আছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। এটা মনে রেখে প্রিপারেশন নিলে হবে। তো ভাই এখানে আচ্ছা, হচ্ছে যে যেটা গ্রিন কালার করা ওটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। না, মোটামুটি বলা যায় সবই সমান ইম্পর্টেন্ট। যেটা আমি হলুদ কালারের ক্লাসে দেখাচ্ছি ওটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে দেখো একটা স্পেশাল জিনিস আছে, সেটা হলো শুক্রাণুর একপ্রোজন সৃষ্টি। শুক্রাণুর মাথাটা থাকে এরকম। এখানে আমি নীল কালার যেটা দিলাম, আর এই যে আমাদের এখানে আছে লাল কালারের একটা হার্ট, এইখানে কালো কালার যেটা দিছি সেটা কি বলতেছি আমরা? মানে হার্ট শেপ বলতে হার্ট শেপ যেটা ছিল ওটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর কালো কালার যেটা দিলাম সেটা হচ্ছে শুক্রাণুর একপ্রোজোম। তাহলে দেখুন, শুক্রাণুর মাথার মধ্যে কি আছে? এখানে আমি যেটা আঁকতেছি মানে অনেকটা কাইন্ড অফ ত্রিভুজের মতো, ত্রিভুজের মতো তো থাকে না, এগুলো হিসাবে থাকে। যাই হোক, এই শুক্রাণু কোষের 90% থাকে নিউক্লিয়াস।
আর এখানে যে আমি একটা রিং শেপ, কি শেপ দিলাম, এটা উল্টানো ইউ শেপের মতো, বা এখানে যেরকম ভাবে হোক, এখানে যে আমি একটা টান দিলাম একটু কালো রঙের বা বেগুনি রঙের, এটাকে আমরা বলতেছি অ্যাক্রোজোম। ডান। আমি একটু পানি খেয়ে আসি, একটা মিনিট স্টপ রাখলাম। আচ্ছা, তো আমরা দুইটা অর্গানাইজ অলরেডি পড়ছি। এখান থেকে মনে রাখার মতো জিনিস কি, পরীক্ষায় কি আসবে সিকিউ থেকে? রাইবোজোম থেকে সিকিউ আসার মতো জিনিস আসলে খুবই কম, মানে আসার মতো সুযোগ নাই। আসলে সেটা খ মার্কের জন্য আসবে, খ মার্কের প্রশ্ন আসবে। রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটার আনসার এতটুকু হচ্ছে রাইবোজোমের প্রোটিন ফ্যাক্টরির আনসার। এরপর এখানে আসি, গোলজি বডি। গোলজি বডি থেকে পড়া লাগবে যে কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ কেন বলা হয়, এখান থেকে এই লাইনটা পড়, এটা হচ্ছে এটার আনসার, কোষের ট্রাফিক পুলিশ হওয়ার জন্য খ মার্কের প্রশ্ন যদি আসে। এছাড়া স্ট্রাকচার হিসেবে আসার সুযোগ কম, তবে আসতে পারে। যদি স্ট্রাকচার আসে তাহলে স্ট্রাকচারটা এখান থেকে চিত্রটা আঁকতে হবে, এই গলজি বডির এই চিত্রটা। আর কাজ আসতে পারে, গলজি বডির কাজ লিখে। তা- এই অধ্যায় থেকে আসলে শেষের দিকে এত সুন্দর সুন্দর জিনিস আছে যে এখান থেকে আসলে সৃজনশীল আসার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, মানে শুরুর দিকের অংশগুলো থেকে আর কি। এরপর আসো লাইসোজোম। লাইসোজোম কি, এটা অনেক পড়ছো, ছোটবেলা 9-10 এর মধ্যে পড়ছো যে লাইসোজোম নামে একটা অঙ্গ আছে যেটা দিয়ে নিজেই নিজেকে মেরে ফেলতে পারে, বা সুইসাইডাল স্কোয়াড। তো সাইটোপ্লাজমের মধ্যে এরকম যে অঙ্গাণুটা আছে, যে অঙ্গাণুটা হাইড্রোলাইটিক এনজাইম ধারণ করে। কি এনজাইম? হাইড্রোলাইটিক এনজাইম। কথা হলো নামটা হাইড্রোলাইটিক হইলো কেন? হ্যাঁ, হাইড্রোলাইটিক, গতকাল হাইড্রোলাইটিকের মধ্যে কি আছে? হাইড্রো, হাইড্রো মানে পানি, ওয়াটার। লাইটিক মানে কি? ভাঙন। যে পানি দিয়ে ভাঙার যে প্রসেস, এটা হলো হাইড্রোলাইটিক। মনে রাখবা অলওয়েজ, একটা বন্ধন যদি ভাঙতে হয় তাহলে সেখানে পানি দিতে হয়। একটা বন্ধন যদি গড়তে হয় তাহলে সেখান থেকে পানি সরাই নিতে হয়। তাহলে কথাটা একটু লেখা রাখি, নয়তো পরে বলে যাবা, যে বন্ধন ভাঙতে হলে পানি দিতে হয়, পানি এড করতে হয়। এটা শুধু বায়োলজির জন্য না, কেমিস্ট্রির জন্য সত্য। বন্ধন গড়তে হলে পানি বিয়োজন করতে হবে। ওকে। আর আমি এখানে কি করাবো? পানি দিয়ে ভাঙন মানে পানি সংযোজন, অর্থাৎ বন্ধন ভাঙার জন্য যে কোনো কিছু ভাঙনের ক্ষেত্রে ভূমিকা রাখে এই হাইড্রোলাইটিক এনজাইমটা। তো লাইসোজোমের মধ্যে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে। লাইসোজোম যে আমাদের অর্গানেলসটা আছে সেটা এক স্তরী না দুই স্তরী? এক স্তরী। And এখানে বিজ্ঞানী নাম দেওয়া আছে ক্রিশ্চান ধ্রুবে, যদি পড়া যায় তাহলে পড়ুন, অতটা ইম্পর্টেন্ট না। লাইসোজোম নামকরণ করেন। তারপরে কথা, পরীক্ষার জন্য এটা লাগবেই, যে উৎপত্তি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি হয় এবং গলজি বডি থেকে এরা প্যাকেজ হয়। কথা হলো, আমরা জানি যে গলজি বডি, একটু আগে পড়ে আসলাম, প্যাকেজিং বডি বা প্যাকেজিং ফ্যাক্টরি এগুলো বলতে পারি গলজি বডিকে। সুতরাং গলজি বডি থেকে প্যাকেজকৃত হয়ে আসে লাইসোজোমটা। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি ঘটে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিন্তু বহুত কিছুর উৎপত্তি ঘটে। যেমন রাইবোজোম পড়ছি, রাইবোজোমের উৎপত্তি কোথায়? রাইবোজোম থাকে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। একটু আগে যখন গলজি বডি পড়লাম, গলজি বডিও পড়ছি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি। এন্ডোপ্লাজমিক। এই যে এখানে দেখো, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি বডির সৃষ্টি হয়। এখন পড়তেছে লাইসোজোম, আরো আছে পারোক্সিজোম। তো এই যে আমরা বিভিন্ন অর্গানেলস পাচ্ছি যেগুলা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়, এটা একটু খাতার মধ্যে একসাথে লিখে রাখবা, কোথায় কোথায় একসাথে হয়। অলরেডি আমি বলেই ফেললাম, পারঅক্সিজোম, গ্লাইঅক্সিজোম, লাইসোজোম, গোলজি বডি, রাইবোজোম। শেষ। তারপরে যাও এখানে বিস্তৃতি, এটা কোথায় দেখা যায়? শ্বেত রক্তকণিকাতে দেখা যায়, সব প্রাণী কোষে দেখা যায়। এটা মনে রাখা যায় বাইক দিয়ে।
Yes. বৃক্ক মানে কিডনি, আই ফর ইন্টেস্টাইন, আর শ্বেতরক্ত কণিকা। শ্বেতরক্ত কণিকা হচ্ছে ডাব্লিউবিসি, মানে ব্লাড সেল। ব্লাড সেল দিয়ে মনে রাখবা। এই হচ্ছে ব্লাড সেলের মধ্যে মানে এই যে আমি এক্সাম্পল বা নেমোনিক্স দিলাম, এই নেমোনিক্স মানে কি, এখানে হচ্ছে লাইসোজোমটা বেশি বেশি থাকে। মানে কোথায় কোথায় বেশি বেশি থাকে? শ্বেতরক্ত কণিকা, প্রাণীকোষ গুলাতে, মানে এখানে আছে বৃক্ক, অন্ত্র, এগুলোর মধ্যে বেশি থাকে। আরবিসির মধ্যে সোজা কথা মনে রাখবা, আরবিসির মধ্যে কোনো অর্গানেলসই থাকে না, কিছুই থাকে না, নিউক্লিয়াসও থাকে না, কোনো অর্গানেলসও থাকে না। ঠিক আছে, ডান। মনে রাখবা, আরবিসিতে কিছুই থাকে না। তারপরে যাই, লাইসোজোম যেরকম ভাবে প্রাণী কোষের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, লাইসোজোমটা সেম ভাবে উদ্ভিদ কোষের জন্য স্পেরোজোম বা অলিওজোম নামে আরেকটা অঙ্গাণু আছে। তাহলে প্রাণী কোষে যাকে আমি লাইসোজোম বলতেছি, উদ্ভিদ কোষে তার নাম স্পেরোজোম বা অলিওজোম। অলিওজোমটা কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। কথা হলো, নামের মধ্যে অলিওজোম কেন আসলো? অলিওজোম আসছে অয়েল থেকে। অলিওজোম নামের মধ্যে আছে, অয়েল থেকে আসছে। অয়েল অর্থ কি? তেল। তার মানে তেল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা হলো এর কাজ। অর্থাৎ সেলের ভিতরে যত তেল জাতীয় পদার্থ আছে, তেল মানে কি? লিপিড জাতীয় পদার্থ। লিপিড জাতীয় পদার্থগুলোকে সেলের ভিতরে নিয়ে আসা, এই প্রসেসটাকে বা ঝিল্লির মধ্যে নিয়ে আসা, সেটাকে বলা হয় অলিওজোম বা স্পেরোজোমের কাজ। শেষ। তারপরে যাই ভৌত গঠন। ভৌত গঠন এখানে তো তেমন কিছু পড়া লাগবে না, তুমি চাইলে পড়তে পারো। যে কিডনি কোষে তো আমরা পড়ছিলাম যে লাইসোজোম বেশি আছে, এখানেও সেম। এই যে বৃক্ক কোষ বা কিডনি কোষ, এটার মধ্যে লাইসোজোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। তারপরে যাই, লাইসোজোম স্টেবিলাইজার এবং লাইসোজোম লেবিলাইজার। স্টেবিলাইজার কি কি আছে? কর্টিসল, কর্টিজেন। লেবিলাইজার কি কি আছে? প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। বুঝো নাই কিছু, আমি জানি। তো দেখো, লাইসোজোমের মধ্যে কি এনজাইম আছে? হাইড্রোলাইটিক এনজাইম। একটু তো শুনছো। কারণ ধরো একটা অঙ্গাণু যেটার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইমটা আছে, এবং এই এনজাইমটা যদি কোথাও লাগে, সাথে সাথে সে মারা, সে মরে গেছে। তাহলে এই লাইসোজোমের মধ্যে এনজাইমটা যদি যে কোনো মুহূর্তে, আমার ধরো এখানে হাইড্রোলাইটিক এনজাইম আছে, সেটা যদি আমার ইচ্ছা মতো বের হয়ে যেতে পারতো, তাহলে সেলের মধ্যে, সেলের অন্য কিছুই আর এক্সিস্ট করতো না। পৃথিবীতে সেলটাই এক্সিস্ট করতো না, কারণ হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে পুরো সেলটা ধ্বংস হয়ে যেত। এই জন্য সবসময় যে আমার হাইড্রোলাইটিক সেল এনজাইম থাকলেই যে সেটা কাজ করবে ফাংশনাল ভাবে, তা না। বরং কিছু কিছু ক্ষেত্রে আমার হাইড্রোলাইটিক এনজাইমটা থাকা ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে হাইড্রোলাইটিক এনজাইমটা না থাকা ভালো, বা হাইড্রোলাইটিক এনজাইম থাকলে অসুবিধা। থাকা ভালো যেসব ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে আমার ইউজ করে, আমরা ইউজ করি লেবিলাইজার। আমরা ইউজ করি না, বডিটাই ইউজ করে আর কি, লেবিলাইজার। তো তখন প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন, এসব হরমোনাল প্রভাবে যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো ছিল, হাইড্রোলাইটিক এনজাইম গুলো বেরিয়ে চলে আসে। আর সেলের ভিতরে যদি ভাবে তুমি আটকে রাখতে চাও, তাহলে সেলের মধ্যে রাখতে হবে স্টেবিলাইজার। এগুলা সেলের মধ্যে রাখে না, সেলের মেমব্রেন যেটা কোর ঝিল্লি, এই কোর ঝিল্লির মধ্যে রাখে। এখানে আছে স্টেবিলাইজার। এর ভেতরে আবদ্ধ রাখে। স্টেবিলাইজার নাম, এক্সাম্পল কি? এক্সাম্পল তো মনে রাখতে হবে। এটা থাকলে লাভ কি? এটা থাকলে স্টেবল থাকে, কোনো ধরনের হাইড্রোলাইটিক এনজাইম বের হয়ে আসে না, আলটিমেটলি কোষেরও ধ্বংস ঘটে না। বাট এই যে লেবিলাইজার, লেবিলাইজারের ক্ষেত্রে হাইড্রোলাইটিক এনজাইম হিসেবে বের হয়ে আসে, এবং কোষের তো ধ্বংস হইতেছেই, আলটিমেটলি কোষের শেষ পর্যন্ত মৃত্যু ঘটে, বা যেটাকে আমরা কোষের অটোলাইসিস বলি, অটোলাইসিস অফ সেলটাও ঘটতে পারে। এক্সাম্পল গুলো জাস্ট মনে রাখি। তারপরে যাও, লাইসোজোমের মধ্যে কয় প্রকারের এনজাইম থাকে? আনসার হচ্ছে 40 থেকে 50 প্রজাতি। 40 থেকে 50। তারপরে যাও, লাইসোজোমের কাজ। লাইসোজোমের প্রথম কাজ ফেগোসাইটোসিস করে। তারপরে সেকেন্ড কাজ অন্তঃকোষীয় পরিপাক করে।
থার্ড কাজ অটোফেগি হিসেবে ভূমিকা রাখে, যেটাকে আমরা পরবর্তীতে অটোলাইসিসও বলতে পারি, অথবা আত্মঘাতী থলিকা বলতে পারি, ক্যান্সার সৃষ্টি করে বলতে পারি। ক্যান্সার কিন্তু সৃষ্টি করে। তারপরে নিউক্লিয় আবরণী এবং কোষীয় আবরণী ভাঙতে সাহায্য করে, ক্যারাটিন প্রস্তুত করে, টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফাটেস এনজাইম থাকে। তো এখানে কিন্তু বহুত এনজাইম এমসিকিউ, এটা হচ্ছে এমসিকিউর জন্য রেড জোন এরিয়া। বহুত এমসিকিউ আসে। আমি জানি তুমি এখানে কিছু বোঝো নাই, বুঝাচ্ছি। Just আমি আগে দাগাই দিলাম, এখানে পুরাটাই লাগবে। তো দেখো, একদম প্রথম প্রথম কথা, ফেগোসাইটোসিস প্রক্রিয়ার কথা বলছে। এই ফেগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সে জীবাণু ধ্বংস করে। তো লাইসোজোম আমার এই জন্য দরকার, বডির জন্য দরকার। এটাই হচ্ছে এর প্রধান কাজ, ফেগোসাইটোসিস করা। তারপরে সেকেন্ড পয়েন্টে আসো, এখানে আছে অন্তঃকোষীয় পরিপাক। অলরেডি বললাম যে লাইসোজোমটা যদি আমার হাইড্রোলাইটিক এনজাইমটাকে এক্সপোজ করে দেয়, তাহলে সেই হাইড্রোলাইটিক এনজাইমটা যেখানে যাবে সেখানেই আত্মঘাতী ভূমিকা রাখা শুরু করবে, অর্থাৎ কোষের ভেতরেই পরিপাক করা শুরু করবে। সেইটাই এখানে ঘটে। এই জন্যই সেকেন্ড পয়েন্ট লিখছে, অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। যেমন নিচে আবার লিখে রাখছে আন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে, নিচেরটা ভুল, উপরেরটাই সঠিক, কারণ অন্তঃকোষীয় হবে আনসার। তারপরে যাও থার্ড পয়েন্ট, অটোফেগি এবং অটোলাইসিস। অটোফেগি মানে বোঝায় যে যদি ফেগোসাইটোসিস করার সময় নিজেই নিজেকে নষ্ট করে ফেলে, তখন সেটাকে বলা হয় অটোফেগি। এবং এই কাজটার নাম হচ্ছে অটোফেগি। আর যদি পুরা সেলটাই আমার পরিপাক হয়ে যায়, পুরা সেলটাই ব্রেকডাউন হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অটোলাইসিস। এবং নিজের সেলকে বা নিজের দেহকে ধ্বংস করার জন্য এটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। তারপরে ক্যান্সার সৃষ্টি করতে পারে, কেরাটিন প্রস্তুত করতে পারে, অ্যাসিড ফসফেট থাকে। এখানে কথা হলো কেরাটিন জিনিসটা কি। কেরাটিন সম্পর্কে আমরা একটু পরে জানতে পারবো, আজকের ভিডিওতে না বা আজকের ক্লাসে না। যখন আমরা কোষ কঙ্কাল অধ্যায়টা, মানে এই অধ্যায়ের মধ্যে আছে, কোষ কঙ্কাল যে টপিকটা আছে, সেই কোষ কঙ্কাল টপিকটা পড়বো, তখন সেখানে দেখবা যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের মধ্যে 4 ধরনের ফাইবার থাকে বা ফিলামেন্ট থাকে। সেগুলো হচ্ছে কেরাটিন, তার মধ্যে একটা কেরাটিন, লেমিনিন, ভাইমেন্টিন, নিউরোফিলামেন্ট, এই 4টা আছে। এর মধ্যে কেরাটিন হলো একটা। ওকে। তারপরে অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে। আর হায়ালুরোনিডেজ এনজাইম ডিম্বাণুর আবরণের অংশবিশেষ বিগলন ঘটায়। আমরা জানি কি, সকল যেসব ডিম্বাণু উৎপন্ন হয়, ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যে মিলন ঘটে। ডিম্বাণুর তো সামনের দিকে আর অনেকগুলো লেয়ার আছে। এখন এখানে আছে কি, হায়ালুরিনেজ এনজাইম। এই যে এটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিছু একটা বৈশিষ্ট্যমূলক থাকতে হবে, যার কারণে এটাকে ভেদ করতে পারবে। এই যে বৈশিষ্ট্যমূলক একটা জিনিস, তার নাম হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড। যদি এইটা থাকে এটার মধ্যে, তাহলে এই যে লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলাকে সহজেই অতিক্রম করে বের হওয়া যাবে। তাহলে এখানে আমরা পড়তেছিলাম হায়ালুরোনিক অ্যাসিড। হায়ালুরোনিক অ্যাসিডের কারণে, বা হায়ালুরোনিক অ্যাসিডটা এনজাইমের কারণে তৈরি হয়, বা হায়ালুরোনিক অ্যাসিডের কারণে হায়ালুরোনিডেজ এনজাইমটা কাজে আসে। দুইটাই কিন্তু পারস্পরিকভাবে সত্য। আচ্ছা, এখানে হয় কি, এই এনজাইমটার কারণে ডিম্বাণুর আবরণটা আংশিক অংশবিশেষ ভাবে বিগলন ঘটে বা গলে যায়। ওকে। এই যে আমরা অটোফেগি কথাটা বললাম, অটোফেগি টার্মটা 15টা জিন নিয়ন্ত্রণ করে থাকে। রাইবোজোম এবং লাইসোজোমের পার্থক্য আছে, একবার রিডিং দিবা জাস্ট। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পড়া লাগবে যেটা কে আবিষ্কার করেন, কোথায় আবিষ্কার করেন। তারপরে উৎপত্তি উৎপত্তি তেমন গুরুত্বপূর্ণ না, বিস্তৃতি বিস্তৃতি মনে রাখবা যে এটা কোথায় কোথায় বেশি বেশি থাকে। এবং ট্রিক্স হচ্ছে পেলের, পি ফর প্যানক্রিয়াস, ই ফর এন্ডোক্রাইন, এল ফর লিভার, আর ই আর ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এবং এটা কয় প্রকার? 2 প্রকার, একটা মসৃণ আর এটা অমসৃণ।
মসৃণ এবং অমসৃণ কোনো বিষয় না। মসৃণ এবং অমসৃণের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, পার্থক্যটা খুব ভালো মনে করবে এই অধ্যায়ের মধ্যে। ওয়ান অফ দা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এটা। আচ্ছা, তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি কি পার্ট আছে? মনে রাখার ট্রিক্স হচ্ছে সিভিট, সি ফর সিস্টার্নি, ভি থেকে ভেসিকল, টি ফর টিউবার, টিউবিউল। এর মধ্যে যে সিস্টার্নিটা আছে, আমরা বলছিলাম যে পলিরাইবোজোমের যে আহ পলিরাইবোজোমের ক্ষেত্রে এটা সিস্টার্নি, সিস্টার্নির মধ্যে থাকে। পলিরাইবোজোম তো মুক্ত অবস্থায় থাকে, আর আরেকটা যে রাইবোজোম আছে সেই রাইবোজোমটা সিস্টার্নির মধ্যে যুক্ত থাকে। আর টিউবিউলের মধ্যে কোনো ধরনের রাইবোজোম যুক্ত থাকে না। এরপরে আসি রাসায়নিক গঠন। এখান থেকে প্রোটিনের পার্সেন্টেজ, লিপিডের পার্সেন্টেজ পড়বা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন থেকে কয় ধরনের এনজাইম থাকে? 15 ধরনের। একটু আগে যখন লাইসোজোমের পড়ছিলাম তখন কয় ধরনের এনজাইম ছিল মনে আছে? 20 জোড় আছে। 20 ধরনের আর কি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে, না না, লাইসোজোমের জন্য 40 থেকে 45 ছিল। 40 থেকে 45 এটা ছিল লাইসোজোম। আর এটা হচ্ছে 15 এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্য। ওকে, এখান থেকে আর আলাদা করে পড়ার মতো কিছু নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা অলরেডি বলছি, যেখানে আমাদের গ্লাইওক্সিজেনটা থাকে। শেষ। আর এটার ক্ষুদ্র অংশকে মাইক্রোজোম বলে, নট সো ইম্পর্টেন্ট। দেন আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। কাজ থেকে পড়ার মতো জিনিস হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে কি হয় আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে কি হয়। এটার পার্থক্যটা এখানে খুব ভালো করে আছে, এবং এটা হচ্ছে 5 স্টার। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলজি পড়ে দুটার পার্থক্য দেওয়া আছে, করে রিডিং দিবেন, তেমন কিছু নয়। এরপরে আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড একসাথে পড়াতে যাচ্ছি, এখানে পড়াবো না আজকে। আহ এখানে আছে আমাদের সেন্ট্রিওল, সেন্ট্রিওলটা পড়ানো যায়। সেন্ট্রিওলটা শুধুমাত্র কি প্রাণী কোষে থাকে না উদ্ভিদ কোষে থাকে? এটা প্রাণী কোষ বা উন্নত প্রাণী কোষ যারা আছে তাদের জন্য একটা বৈশিষ্ট্য। উন্নত উদ্ভিদ কোষের মধ্যে এই সেন্ট্রিওলটা থাকে না। এটা মিলাবা, যেখানে সেন্ট্রিওলটা কোথায় থাকে। আনসার হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত। এবং দেখো, এই চিত্রটা তুমি আজকে জীবনে প্রথমবার দেখতেছো না, এই চিত্রটা আরো আগেও দেখছো, 19-এ বলেছিল। সেন্ট্রিওলটা হচ্ছে সিলিন্ডার আকৃতির একটা বস্তু, এবং পাশাপাশি দুইটা সেন্ট্রিওল মিলে তৈরি করে ডিপ্লোজোম। ডিপ্লোজোমের কথা তো এখানে লিখে নাই, না না লিখলে কিছু করার নাই। যাই হোক, দুইটা সেন্ট্রিওল মিলে কি হয়? ডিপ্লোজোম হয়। তারপর সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে সেন্ট্রিওলের যে তরলের মধ্যে থাকে সেটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। আর সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার দুইটাকে একসাথে মিলে বলা হয় সেন্ট্রোজোম। তাহলে এখানে লিখতে পারি সেন্ট্রোজোম মানে কি? সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার। Okay. তারপরে যাও বিস্তৃতির মধ্যে। বিস্তৃতি থেকে থেকে পড়বা। আচ্ছা, ওই যে একটু আগে বলছিলাম ডিপ্লোজোমের কথা, ডিপ্লোজোমে কিন্তু এখানে আছে। যাই হোক, সেন্ট্রিওল কোথায় থাকে কোথায় থাকে না? সবার মধ্যেই থাকে, এক্সেপ্ট এই যে আমাদের এই জিনিসটা কোথায় থাকে না? আদিকোষ, ডায়াটম, ইস্ট এবং আবৃতবীজী উদ্ভিদে এই সেন্ট্রিওলটা থাকে না। তো আমরা যে বলি উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, আমাদের আশেপাশে বেশিরভাগ উদ্ভিদই হলো আবৃতবীজী। এই জন্যই আমরা আবৃতবীজী, যেহেতু সেন্ট্রিওল থাকে না, সেজন্য সাধারণভাবে বলে থাকি সেন্ট্রিওল আবৃতবীজী উদ্ভিদে থাকে না। আচ্ছা, তারপর আসো ভৌত গঠন।
ভৌত গঠন থেকে পড়ার মতো জিনিস তিনটা, এখান থেকে পড়বা যে কি কি নিয়ে গঠিত: প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, সেকেন্ডলি ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস, মানে তিনটা মিলে একটা অনুনালিকা গঠন করে। যেমন এই যে এখানে আছে তিনটা, এ আছে তিনটা, এ আছে তিনটা, এ আছে তিনটা, মানে তিনটা অনুনালিকা মিলে তৈরি করে একটা ট্রিপলেটস। ওকে। এবং এদের মধ্যে সংযোগকারী যেসব যোজক আছে, তো সেন্ট্রিওল কি কি নিয়ে গঠিত, এটা খুবই গুরুত্বপূর্ণ। যোজক বা লিঙ্কার্স, এদেরকে কি বলা হয়? সেন্ট্রিওল বলা হয়। এবং সেন্ট্রিওল কোনো আবরণ বেষ্টিত না। অলরেডি বললাম যে ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন, এগুলো আমরা গতকালকে পড়ে আসছি। এটা যেহেতু ঝিল্লিবিহীনের এক্সাম্পল ছিল, সুতরাং কি এটা ঝিল্লি বেষ্টিত না। এখানে কোনো ধরনের ডিএনএ থাকে না, কোনো ধরনের আরএনএ থাকে না, খুবই গুরুত্বপূর্ণ কথা। ডিএনএ এবং আরএনএ থাকে না। এটা কি নিয়ে গঠিত মনে রাখা যায়? আহ ক্লেব দিয়ে মনে রাখতে পারেন। সি ফর সেন্ট্রিওল, এল ফর লিপিড, এ ফর এটিপি এবং পি ফর প্রোটিন। তাহলে সেন্ট্রিওল, লিপিড, এটিপি এবং প্রোটিন, এই তিনটা জিনিস নিয়ে গঠিত। আচ্ছা, তো আমরা ত্রয়ী অনুনালিকার কথা পড়তেছিলাম। ত্রয়ী অনুনালিকা কয়টা থাকে? 9টা থাকে। যেমন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। এই হচ্ছে ত্রয়ী অনুনালিকা। এখন উপনালিকা কয়টা যদি জিজ্ঞেস করে তখন কি দিবা? 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ যেটা দেখতেছি প্রত্যেকটার মধ্যে তিনটা করে আছে। সুতরাং 9টা ত্রয়ী অনুনালিকা মানে কি 27টা উপনালিকা। এই যে উপনালিকা কয়টা? 27টা। এই আর কি জিনিসপাতি। সেন্ট্রিওলের কাজ কি? মাকুতন্তু গঠন করা, সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি করা, শুক্রাণুর লেজ গঠন করা। তো শুক্রাণু কিন্তু আমি তিনটা জায়গার মধ্যে আনতে পাইলাম। একটা ছিল শুক্রাণুর অ্যাক্রোসোম গঠন করে, একটা ছিল শুক্রাণুর, এখন যেটা পাইলাম সেটা হচ্ছে শুক্রাণুর লেজ গঠন করে। আর আরেকটা হলো শুক্রাণুর গঠনে সহায়তা করে, যেমন মাইটোকন্ড্রিয়া শুক্রাণু গঠনে সহায়তা করে। এটা এখানে এখন পর্যন্ত আমি পড়াই নাই, সেটা পরে জানলেও হবে। মানে সেন্ট্রিওল পর্যন্ত এখানে শেষ। এখানে আছে কোষ গহ্বর। কোষ গহ্বর আমি সব বাদ দিতেছি না, পড়াবো সবগুলাই। তবে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই দুইটা হচ্ছে সিকিউর জন্য পড়া লাগবে, অর্থাৎ ডিটেলস ইন ডেপথ পড়া লাগবে। এই জন্য এই দুইটা হচ্ছে একসাথে পড়া। কোষ গহ্বর। কোষ গহ্বর সম্পর্কে সবারই আইডিয়া থাকার কথা, যে কোষ গহ্বর কোথায় থাকে। উদ্ভিদ কোষে থাকে। বৃক্কশে। প্রাণী কোষেতে থাকে না তা না, প্রাণী কোষও থাকে, থাকতে পারে, তবে সেগুলা খুবই ছোট 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 ছোট। আর উদ্ভিদ কোষে তো পুরা একটা সেলের মাঝখানটাই হচ্ছে এই কোষ গহ্বর। বিশাল বড়। ওকে। তো কোষ গহ্বরের যে আবরণ সেটাকে কি বলা হয়? টোনোপ্লাস্ট বলা হয়। এবং এর মধ্যে যে রস আছে তাকে কোষ রস বলা হয়। তো এটা কোষপ্রাণ। হচ্ছে আমার পুরো সেল, এবং এটা আছে আমার কি, এটা কোষ গহ্বর পড়াচ্ছি, তাহলে কোষ গহ্বর হবে। দেন এই যে আমি এই আবরণটার কথা বলতেছি, এই আবরণটা হচ্ছে টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট তেমন এটা গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ হচ্ছে কোষের বাইরের যে ঝিল্লি তার নাম আমরা সবাই জানি, এটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। কোষের ভিতরের যে ঝিল্লি, যেটা ঝিল্লি বলি বা পর্দা বলি, কোষের ভিতরের পর্দা বা কোষ ঝিল্লির ভিতরের পর্দাকে কি বলে, তখন সেটা হচ্ছে টোনোপ্লাস্ট। এবং এটা কয় স্তর বিশিষ্ট, কি ধরনের পদার্থ জাতীয়, এবং কোষ রস কি আছে। এক স্তর। তো কোষ গহ্বর খুবই ইজি। এখান থেকে পড়ার মতো জিনিস হচ্ছে এটা। 3 নম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা একবার প্রশ্ন আসছে, নিচের কোনটি কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে? বলুন তো, আসতেই পারে। আচ্ছা, অম্লত্ব এবং ক্ষারত্ব ভারসাম্য রক্ষা করে কে? যদিও এইটাই হওয়া উচিত, বাট অম্লত্ব এবং ক্ষারত্ব ভারসাম্য রক্ষা করে, এটা দেখলে একটু মিলাই নিবা আছে বইয়ের মধ্যে বিভিন্ন যে টপিক গুলা পড়ছো সেগুলোর মধ্যে কোথায় কোথায় এটা আছে। কোষের কাজ, কোষ ধারণ করা, ইত্যাদি ইত্যাদি। ওকে, তো আমাদের
অধ্যায়ের মোটামুটি বলতে পারো যে 40% শেষ হয়েছে। 40% শেষ হয়েছে বলতেছি কারণ অধ্যায় একদম লাস্টের দিকে আবার যে পার্টটুকু আছে ওইটাকে বাদ দিয়ে বলতেছি, কারণ ওইটা অনেক বড় টাইম লাগবে। এটা মোটামুটি আলাদা হবে, পড়ানো লাগবে, প্রতিদিন একটা করে পড়লেই হবে। এই যে এখানে এটার পরে আছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলা অনেক ডিটেলসে পড়া লাগে, অনেক ঝামেলা। তো এগুলো আমরা পড়ে ফেলবো, কোনো অসুবিধা নাই। তবে এগুলা প্রতিদিন একটা একটা করে পড়লেই হবে, তাহলে আর মাথার মধ্যে জ্যাম করবে না যে অনেক বড় জিনিস বা অনেক কঠিন জিনিস। আমি আজকে আর আগাবো না, নেক্সট দিন হচ্ছে আমরা কোষীয় অঙ্গাণু শেষ করব, নিউক্লিয়াস শেষ করব, এবং ক্রোমোজোম পর্যন্ত শেষ করবো আর কি। ঠিক আছে। জি ভাই। ওকে, ক্লাস কালকে থাকবে। কার কিছু বলার আছে? হ্যাঁ, এই যে পিডিএফটা হচ্ছে দিয়ে দিবেন আর কি পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। হচ্ছে যে আর হচ্ছে যে আমরা পড়ার সিস্টেমটা কেমন হবে? আমরা ক্লাস করলাম, তারপর মেন বই থেকে পড়বো, তারপর হচ্ছে পারলে মেডিটেট, তারপর হচ্ছে মাস্টার বুকের কথা বললাম, ওটা কি উন্মেষের নাকি রেটিনার? উন্মেষের। উন্মেষের। আচ্ছা, এমনিতে পড়ার স্ট্র্যাটেজি তো বলছি, গত ভিডিওতে বললাম, একদম হ্যাঁ। ক্লাসের শুরুতেই বলছি। ঠিক আছে, আমি রেকর্ডিং দিয়ে দিব। আল্লাহ হাফিজ।